আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। কি খবর তোমাদের? অনেকদিন পরে তোমাদের সাথে আরেকটি ক্লাসে যুক্ত হলাম। আমি একটি ক্লাস নিয়েছিলাম, তোমাদের একটি না দুটি ক্লাস নিয়েছিলাম, হচ্ছে ত্রিভুজের উপরে দুটি ক্লাস নিয়েছিলাম। পরবর্তী ক্লাসগুলো হচ্ছে তোমাদের আমিনুল স্যার নিয়েছেন। আমার নাম হচ্ছে আলী আহমেদ। আমি হচ্ছে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছি, তোমাদেরকে ম্যাথ পড়াই মাঝে মধ্যে, প্লাস হচ্ছে এই রিলেটেড সাবজেক্টগুলো পড়াবো আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এই দেখো, প্লাস হচ্ছে টিচিং প্রফেশন, আমি হচ্ছে পড়াইতে ভালো লাগে, তো সেক্ষেত্রে একদম ছোটবেলা থেকেই পড়ে আসছি। সেক্ষেত্রে দেখো মোটামুটি স্যারের বেশ কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কারণ তোমাদের সাথে থাকতে ভালো লাগে। লার্নিংটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মজার একটা জিনিস, বুঝতে পারছো? এবং টিচিংটা আরো বেশি মজার। তুমি লার্নিং পিরিয়ডে এজ এ স্টুডেন্ট হিসেবে তুমি যতটা না শিখবা, তুমি যখন কাউকে শেখাইতে যাবা তখন তোমাকে আরো বেশি শিখতে হবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে এই জন্য তোমাদেরকে এক্সট্রা একটা সাজেশন আমি দিব ক্লাস শুরু করার আগে। সেটা হচ্ছে যে তোমরা যাদের বাসায় ছোট ভাই বোন আছে বা আশপাশে ছোটরা যারা আছে, তাদেরকে একটু এমনিতেই ফ্রিতে পড়ানো ট্রাই করো, বুঝতে পারছো? বা যাদের একটু বড় হওয়ার পরে যে সুযোগ হবে, যারা টিউশন করাইতে পারবা, এটা করাবা। এটা করালে যেটা হয়, তোমার নলেজটা অনেক বেশি অ্যাডভান্স হয়, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে স্যারের পরিচয় দিলাম ছোট করে, চলো আমরা মূল টপিকে যাই। তোমাদের আজকের যে টপিক, কোন টপিকে তোমাদেরকে বলা হয়েছে, আমাদের এক্সাম যেইভাবে আমাদের কি বলছে, তোমাদের কয়েকজনের দেরি হয়ে গেল আমার। ওকে, সারা ইসলাম, সমস্যা নেই, একটু দেরি হয়েছে, টাইমলি আসা ট্রাই করবা, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে আমি বেশ কয়েকজনে তোমাদের মেসেজ দেখতে পাচ্ছি। আমাদের এক্সাম যেভাবে সম্পাদ্য উপপাদ্য, ওকে ওকে রাদিয়া, আমি ঠিক সেটাই করে নিয়ে আসি আজকে। হ্যাঁ, তোমরা তোমাদের এক্সামে যেইভাবে আসে, তোমাদের মূল পরীক্ষা ফোকাস করে আমি আজকে ক্লাস প্রিপারেশনটা নিয়ে আসি, বুঝতে পারছো? এবং আমি হচ্ছে আজকে কিছু কোয়েশ্চন সলভ করে দেখাবো। একই সাথে হচ্ছে আমি তোমাকে একটা টেকনিক শেখাবো, বুঝতে পারছো? এই টেকনিকটা শেখালে তুমি যেন, আমাদের তো এটা কখনোই সম্ভব না যে 100% আমার কমন পাবে, এটা কিন্তু কখনোই সম্ভব না। দেখবো মাঝে মধ্যে একটু পুরাটাই করে, কিছু কিছু সময় একটু কম পড়ে যেতে পারে। এখন যখন তোমার কমন পড়বে না, তখন কি তুমি কান্নাকাটি করো পরীক্ষার হলে, নাকি তুমি হচ্ছে বের হয়ে চলে আসবা, নাকি ফেল করবে? এটা তো হইতে পারে না। এই জন্য তোমাকে ওই সময়ে সর্বোচ্চ ট্রাই করতে হবে যেন তুমি সবচেয়ে বেশি মার্কস পেতে পারো। লাইক হচ্ছে তোমার 100টার মধ্যে, ধরো এমসিকিউ তো তোমাদের কয়টা থাকে, ধরো লাইক হচ্ছে 30টা থাকলো, 30টার মধ্যে দেখা গেল তোমার দুইটা কমন পড়ে নাই, সেক্ষেত্রে কি তুমি ফেলে আসবা? না। দুইটা কমনের ক্ষেত্রে তোমাকে ট্রাই করতে হবে যে কিভাবে এগুলো আনসার করা যায়, বুঝতে পারছো? তো যেগুলা তোমাদের মনে থাকবে সেগুলা তো তোমরা 100% আনসার করবাই। যেটা তোমাদের মনে থাকবে না কিংবা মুখস্থ নির্ভর পড়ার জন্য আমাদেরকে পড়তে না হয়, শুধু মুখস্থ নির্ভরের উপর যেন ডিপেন্ড করতে না হয়, সেজন্য হচ্ছে আমি তোমাদেরকে আজকে একটা টেকনিক শেখাবো, বুঝতে পারছো? যেই টেকনিকটা তোমরা যে কোনো ক্ষেত্রে, এমসিকিউ বলো, এসকিউ বলো, সিকিউ বলো, সব জায়গাতে অ্যাপ্লাই করে বেস্ট আনসার তুমি লিখতে পারবা, বুঝতে পারছো? এবং এই টেকনিকটা যদি তোমরা সৃজনশীলও যদি প্রয়োগ করো তাহলেও ভালো হবে। কারণ হচ্ছে সৃজনশীল মানেও কি, সৃজনশীল মানে হচ্ছে ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ কোয়েশন মানে কি? ক্রিয়েটিভিটি, তোমার নিজের সৃজনশীলতা, তোমার মতো করে গুছিয়ে লিখবা। ওখানে যে কিছু পয়েন্ট থাকবে সেই পয়েন্ট অনুযায়ী, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা ফোকাস করে মূলত আজকে আমি তোমাদের ক্লাসটা সাজাইছি। দেখো, ক্লাসের নাম সারে দিয়েছি যে প্রবলেম সলভিং ক্লাস, এবং হচ্ছে আমরা কিছু এমসিকিউ সলভ করব। যদি আমাদের সুযোগে হয়, তোমাদের থেকে আমি এখান থেকে লাইভ কিছু প্রবলেম তোমরা বলবা যে স্যার এটা এটা আমাদের প্রবলেম, যদি সুযোগ হয় আর কি, লাস্ট পর্যায়ে যায় সেই প্রবলেমগুলো আমরা সলভ করা ট্রাই করবো, ঠিক আছে? এবং একই সাথে আমরা দুই একটা সিকিউ অথবা সৃজনশীল সলভ করা ট্রাই করবো যদি আমাদের সময় হয়, ঠিক আছে? কিন্তু আমি খুবই কম কয়েকটা প্রশ্ন রাখছি জাস্ট তোমাদেরকে স্যাম্পল দেখানোর জন্য, যে তোমরা এইভাবে পড়াশোনা করলে শুধু ম্যাথের ক্ষেত্রে না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যদি তুমি এইভাবে পড়াশোনা করো তাহলে তোমার বেসিকটা অনেক বেশি স্ট্রং হবে, বুঝতে পারছো? সেটা তোমার স্কুলের পরীক্ষা বলো, বৃত্তি পরীক্ষা বলো, তোমরা যখন আরো বড় হয়ে হচ্ছে এসএসসি পরীক্ষা দিবা, তারপরে এইচএসসি পরীক্ষা দিবা, তারপরে যখন তোমরা ইউনিভার্সিটি এডমিশন দিবা, প্রত্যেকটা জায়গাতে যখন তোমার বেসিক স্ট্রং থাকবে, তখন তোমাকে কেউ আটকাইতে পারবে না, বুঝতে পারছো? তো বেসিক আমরা কিভাবে স্ট্রং করব পড়াশোনার মাধ্যমে, সেটাই আমরা এই প্রবলেম সলভিং করে করে দেখবো, বা এমসিকিউ সলভ করে করে দেখবো। দেখো, আমরা বলছি যে এমসিকিউ ইজি সলভ টেকনিক। হ্যাঁ, আমরা একটু যদি সামনে যাই, একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখা তো যাচ্ছে তাই না? একটু জানাও তো। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ, আমরা তাহলে আগাই। হ্যাঁ, এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, একটা সমান্তরাল লেখা আছে,
এখানে আরো কিছু কিছু আছে, কয়েকটা অক্ষর আছে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই চিত্র থেকে একটা প্রশ্ন আমাদেরকে করা হইলো যে এই যে একটা চিত্র আছে, এই চিত্রে হচ্ছে বলা হচ্ছে, এটা খুব ইজি, তোমরা হচ্ছে তোমাদের বইটা যদি বের করো দেখবে যে প্রথম বেসিক লেভেলের প্রশ্ন হচ্ছে এগুলো। হ্যাঁ, চিত্রতে বলা হয়েছে যে পি কিউ আছে, তারপরে হচ্ছে এস আর আছে, পি কিউ পি আর, এরকম অনেকগুলা এলিমেন্ট এখানে আছে। তারপরে বলা হয়েছে এবং এইটা আছে, হ্যাঁ, অ্যাঙ্গেল অথবা কোণ, যদি বলি যে কোণ অথবা অ্যাঙ্গেল পি আর কিউ, অর্থাৎ পি আর কিউ এটার কথা বলছে। যদি হচ্ছে কত হয়, 50 ডিগ্রি হয়, তাহলে কি যে কোণ এল এস আর এর মান কত? এই যে কোণ অথবা অ্যাঙ্গেল যদি বলো এল, এটা হচ্ছে এল, তারপর হচ্ছে আর, এটা অর্থাৎ এইটার মান কত আমাদেরকে প্রশ্ন করছে। তোমরা কি বলতে পারবা যে এখানে প্রথমটা বলছে যে এই যে চিত্রটা, এই চিত্রতে কোণ অথবা অ্যাঙ্গেল পি আর কিউ, পি আর কিউ এটার মান যদি কত 50 হয়, হ্যাঁ 50 ডিগ্রি হয়, তাহলে এইটার মান কত? তোমরা কি বলতে পারবা? আমরা অপশন দিব। অপশন দেওয়ার আগে আমি হচ্ছে তোমাদেরকে একটু তোমাদের থেকে রেসপন্স পেতে চাই। ওকে বাবা, 11 অধ্যায় করানো হবে, তুমি হচ্ছে গ্রুপে বলে দিও যে 11 অধ্যায় তোমার ক্লাস ছিল, কিন্তু যদি তুমি ক্লাস পাও নাই বা তোমার এই ক্লাস করানো হয় না, তুমি গ্রুপে বলো, অবশ্যই ক্লাস করানো হবে, টেনশনের কিছু না। হ্যাঁ, আজকে যে ক্লাসটা আমরা করছি সেটাতে গুরুত্ব দাও। হ্যাঁ, সম্ভবত মিফতা বা তোমার নাম হইতে পারে, মিফতা মনে হয় সম্ভবত। আচ্ছা, যে নামটা আছে তাকেই বলছি যে 11 অধ্যায়ের কথা বলছো, তোমরা হচ্ছে আজকের ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে এইটার উত্তর তোমরা পারো কিনা, যে এইটার মান কত হইতে পারে। হ্যাঁ, যে এইটা যদি আমাদের 50 ডিগ্রি হয় তাহলে এটার মান কত হইতে পারে। আমি অপশনগুলো যদি তোমাদেরকে দেই, হ্যাঁ অপশনগুলো তোমাদেরকে যদি আমি একটু দেই, তাহলে দেখো কি কি অপশন আছে। একটা অপশন হচ্ছে হ্যাঁ 80 ডিগ্রি, আরেকটা অপশন হচ্ছে 50 ডিগ্রি, আরেকটা অপশন হচ্ছে 55, আর একটা হচ্ছে 75। তোমাদের কি মনে হয়, কে বলতে পারবা সঠিক উত্তরটা? একটু বলো তো, যে এইটা পি আর এল, যদি হচ্ছে পি আর কিউ যদি 50 ডিগ্রি হয়, তাহলে এল আর কিউ কত ডিগ্রি হইতে পারে? 50 বলছে হচ্ছে, 50, 80। ওকে, তোমরা কেউ 50, একজনে বলছে মিজানুর রহমান, হ্যাঁ একজনে বলছে 75 ডিগ্রি। হ্যাঁ, একজনে বলছে 75 ডিগ্রি, একজনে বলছে হচ্ছে এটা, হ্যাঁ একজনে বলছে হচ্ছে এটা হবে, এইটার কথা বলছে, আর কয়েকজন এটা বলছে, কয়েকজন এটা বলছে, এটা দেখি না কাউকে বলতে, ঠিক আছে? আচ্ছা, দেখি তো আমরা সঠিক উত্তর কি বলা হয়েছে, দেখি সঠিক উত্তর কোনটা। এই যে 75, 75 এর কথা বলছে। আচ্ছা, 75 কেন যদি হইলো, আমি তোমাদেরকে যে টেকনিকটা মূলত দেখাইতে চাইছি, আমি তোমাদেরকে এমসিকিউ শিখানোতে আসেনি আজকে মূলত, বুঝতে পারছো? এমসিকিউ তোমাদেরকে শিখাইতে চাচ্ছে না, এমসিকিউ তোমরা এমনি পারবা, কিন্তু যেই মেন বিষয় যেটা দেখাইতে চাচ্ছে সেটা হচ্ছে, দেখো যে আমরা দেখলাম যে 75 ডিগ্রি হচ্ছে এটার উত্তর। এখন আমরা কি সবাই এটা বুঝতে পারছি কেন 75 হইলো, কেন 80 হইলো না, কেন 50 হইলো না, কেন 55 হইলো না? ঠিক আছে, এটা কি আমরা সবাই বুঝতে পারছি? যদি আমরা সবাই বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এনাফ, সমস্যা নাই, আমরা কনফিডেন্টলি আনসার দিতে পারবো। আর এমসিকিউতে অনেক সময় তুমি সঠিক উত্তর জানো না, কিন্তু তুমি ভুল উত্তর কোনগুলো সেগুলো জানো। যেমন মনে করো তুমি জানতে পারছো যে এটা সঠিক উত্তর না, এটাও সঠিক উত্তর না, এটাও সঠিক উত্তর না, কিন্তু সঠিক উত্তর কোনটা সেটাও তুমি জানো না, কিন্তু ভুল যেগুলা সেগুলোর ব্যাপারে তুমি কনফার্ম হয়ে গেছো যে এগুলো 100% ভুল। তাহলে 4টা অপশনের মধ্যে 3টা যদি ভুল থাকে, তাহলে অটোমেটিকলি বাকি যেটা আছে সেটাই রাইট আনসার হওয়ার কথা, তাই না? যদি হচ্ছে এখানে অপশন থাকে, কিছু কিছু প্রশ্ন খুবই রেয়ার, হয়তো 100টার মধ্যে একটাতে দেখা যাবে ওখানে আনসারই থাকে না, ওইখানে যে আনসার নাই ওইটাই হচ্ছে, ওইটা ফাইন্ড আউট করাটাই হচ্ছে তোমার কি সঠিক উত্তর, বুঝতে পারছো? তো এটা থাকে না, তো অ্যাডভান্সে তোমরা যাওয়া দরকার নাই। সাধারণত 4টার মধ্যে যখন 3টাই ভুল থাকবে, এটাই হবে আমাদের সঠিক উত্তর। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। আর একটা বিষয় হচ্ছে যে কেন এটা সঠিক হইলো, আমি মূলত এটাই তোমাদেরকে দেখাইতে চাইবো, বুঝতে পারছো? যে কোনটা সঠিক উত্তর, যে 75কে আমরা সঠিক উত্তর বলছি, কেন বলছি, একটা বিষয়। 2 নাম্বারটা হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলা কেন সঠিক নয়, সেটা আমরা এখানে ব্যাখ্যা করব, বুঝতে পারছো? 3 নাম্বারে হচ্ছে যে এই প্রশ্ন, এই যে একটা এমসিকিউ আসছে,
এই প্রশ্নটা কিন্তু একটা টপিক থেকে আসছে, তাই না, একটা বিষয় থেকে আসছে। তো আমরা এই প্রশ্নটা সলভ করার সাথে সাথে ওই টপিকটা একটু রিভাইজ করার ট্রাই করব বা একটু মেমোরাইজ করব। তাহলে হবে কি যে এইটা আমি কখনোই ভুলবো না, বুঝতে পারছো? এবং এই টেকনিকটা দেখো, আমরা সামনে আগে, তারপর দেখো এখানে কেন হইলো না বাকিগুলো, সেটা বা কেন 75 সঠিক সেটাই দেখো এখানে বলছে। কি বলছে দেখো, সমান্তরাল রেখা ছেদক দ্বারা উৎপন্ন একান্ত কোণ সমান এবং ছেদকের একই পাশে অন্তঃকোণ যেটা। তোমরা কি বলছে যে এই যে সমান্তরাল রেখার কথা বলছে, হ্যাঁ, এখানে মধ্যে ছেদক দ্বারা উৎপন্ন কোণ যেটা, কোণ সমান এবং ছেদকের একই পাশে অন্তঃকোণ দ্বয়। অন্তঃকোণ কোনটা? ছেদকের একই পাশে অন্তঃকোণ এটা না? হ্যাঁ, অন্তঃকোণ দ্বয়ের যোগফল কত? 180 ডিগ্রি। এই যে এটা একটা এটা একটা 180 ডিগ্রি হইলে কি হয়েছে? তাহলে কোন পি আর কিউ, পি আর কিউ এটার কথা বলতেছে, প্লাস এল আর এস এটার কথা বলতেছে, দুইটা মিলে কত? 180। এই যে আমার এখানে একটা ছেদক, এটা হচ্ছে আমার একটা সমান্তরাল রেখা, তাই না? এখানে তো একটা ছেদক হইল নতুন কইরা, হইয়া কি নতুন একটা অন্তঃকোণ উৎপন্ন হয়েছে না? এদিকে একটা কোণ হয়েছে, এদিকে একটা কোণ হয়েছে। এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 180 ডিগ্রি হয় আমাদের। এখন 180 ডিগ্রি থেকে আমাদেরকে বলছিল কি যে এটা হয়েছে 150 ডিগ্রি। 180 ডিগ্রি যদি আমরা কত বাদ দেই, 50 বাদ দিই, তাহলে কত থাকে? 130 থাকে। হ্যাঁ, 130-এর বিপরীত পাশে, চিত্রভেদে যদি বিপরীত পাশে হয় তবে 75 হবে, বুঝতে পারছো? অর্থাৎ এইটা টোটাল হয়েছে 180 ডিগ্রি। এখান থেকে আমরা যদি 50 তো বলেই দিয়েছে যে এইটা হয়েছে 50 ডিগ্রি, পি আর এস, পি আর এইটা হচ্ছে 50 ডিগ্রি। তো এইখান থেকে যদি আমরা বাদ দেই তাহলে বাকি যেটা থাকে কত? 130 ডিগ্রি থাকে, ঠিক আছে? এবং চিত্রভেদে যদি বিপরীত পাশে হয় তবে 75 ডিগ্রি, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমরা যদি দেখি পরের বার, এটা আমরা দেখলাম যে এটা কেন সঠিক উত্তর হইলো। পরেরটা যদি দেখি যে অন্যগুলা কেন ভুল উত্তর হয়েছে, অন্যগুলা কেন ভুল উত্তর হয়েছে। হ্যাঁ, এখানে একটা ভুল আছে প্রশ্নে, আমি একটু কারেকশন করে দেই। প্রথমটা হচ্ছে এখানে আমাদের অপশনে 80 আছে, এখানে আছে 40 দেওয়া আছে, বুঝছো? আচ্ছা, এটা আমরা 80 বানায় দিলাম, ঠিক আছে? তাহলে এগুলা সমান্তরাল কোণ সম্পর্কে মেনে চলে নাই। এই যে অপশনগুলো আছে আমাদের এখানে সমান্তরাল যে কোণ সেটাকে মেনে চলে নাই। এখন এখানে আমরা আরেকটা বিষয় দেখছি যে এখানে যে টপিক, যেই টপিক থেকে আমাদের এই প্রশ্নটা আসছে সেটাকে আমরা কি বলছি? সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা নামে যে আমাদের একটা টপিক আছে বা একটা কনসেপ্ট আছে বইতে, সেই কনসেপ্ট থেকে মূলত আমাদের এই প্রশ্নটা আসছে। সমান্তরাল রেখাটা কাকে বলে? যে একই সমতল অবস্থান করে কিন্তু কখনো ছেদ করে না, এমন রেখাকে সমান্তরাল রেখা বলা হয়, বুঝতে পারছো? এই যে সমান্তরাল রেখা আর কি। আমি তোমাদেরকে একটা স্যাম্পল দেখালাম মূলত যে এইভাবে একটা এমসিকিউ কে আমরা যখন প্রথমে বইটা পড়তে যাব, বই তোমরা তো প্রায় বছরের শেষ, মোটামুটি পুরা বইটাই শেষ করে ফেলছো, এখন নতুন করে তোমাদের কিছু পড়ার নাই। কিন্তু যখন তোমরা কোয়েশ্চন অ্যানালাইসিস করতে যাবা, যখন তোমরা পরীক্ষার জন্য ডিরেক্টলি প্রবলেম সলভে যাবা বা পরীক্ষার জন্য ডিরেক্টলি প্রস্তুতিতে যাবা, এখন তোমাদের সারা বই পড়ার সুযোগ নাই। তো এখন ওগুলা করার সাথে সাথে তুমি এত ডিটেলসে ব্যাখ্যা করা লাগবে না, তুমি জাস্ট ইমাজিন করবা যে এটা কেন সঠিক হইলো, বাকিটা কেন সঠিক হইলো না। এগুলা এইভাবে ইমাজিন করলেই মোটামুটি তোমাদের চোখে সত্যটা ধরা পড়বে। এবং তোমার মূলত পরীক্ষার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল উত্তর দিয়ে আসি অথবা অনেক সময় কনফিউশন থাকে যে কোনটা আমার সঠিক কোনটা সঠিক না। দেখা যায় আমি মোটামুটি সঠিক জানার পরও কি আমি সঠিকটা লিখতে পারি না। ওকে, মিজানুর রহমান 75 বলছিল। ওকে, তারপরে হচ্ছে 75 আর অনেকেই বলছে। ওকে, এখন তাহলে বুঝতে পারছো 75 কেন হইলো, ঠিক আছে? আমরা এইরকম তো অনেকেই রেসপন্স করছে, আমি সবারটা পড়তে পারতেছি না, আমি মাঝে মধ্যে তোমাদেরকে সবাইকে মিলাইয়া পড়া ট্রাই করবো আর কি। হ্যাঁ, তো এইরকম হচ্ছে আমরা প্রত্যেকটা এখানে যে কয়টা এমসিকিউ আমি রাখছি এগুলোকে আমরা এইভাবেই সলভ করে তোমাদেরকে দেখাবো। এবং তোমাদেরকে আমি মূলত এইভাবেই হচ্ছে কি দেবো, কিছু হোমওয়ার্ক দিয়ে দিব ক্লাস শেষে। যদি আমি তোমাদেরকে এখানেও ক্লাসে যদি না দেই তাহলে আমি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও এরকম এমসিকিউটা ওই তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে এটা আমি একটা দেখাইলাম যে কিভাবে সঠিক উত্তর কোনটা, কোনটা ভুল উত্তর, কেন ভুল উত্তর, এবং এটার সাথে সম্পর্কিত নলেজ বা মূল টপিকটা কোনটা, ঠিক আছে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এখন তোমরা হচ্ছে সেগুলার সঠিক উত্তরটা দিবা। সবাইকে খুবই রেসপন্স করতে হবে, ঠিক আছে?
ওকে। সারা ইসলাম এখনো বলছে 75, ঠিক আছে। আচ্ছা, ও এখন হচ্ছে আমি যেটা বলি ঠিক সেটা রেসপন্স করবে, ঠিক আছে। এখন তোমরা বলো, এই যে একটা প্রশ্ন আছে যে যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই হলো, কি হলো, যে উপপাদ্য কিংবা প্রমাণ কিংবা অঙ্কন কিংবা প্রতিজ্ঞা। এই যে আমরা যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই করি, এটাকে কি বলা হয়? এখানে অপশনগুলো আমি দিয়ে দিলাম, পরেরটাতে আমি কিন্তু অপশনও দিব না, তোমাদেরকে আগে উত্তর দিতে হবে, ঠিক আছে। তারপরে অপশন দিব, তারপরে তোমরা মিলাই নিবা। এখন তোমরা উত্তর দাও, এখানের মধ্যে কোনটা সঠিক উত্তর? ওকে, একজনে বলল প্রমাণ, প্রমাণ, তারপরে হচ্ছে নুসরাত বলছে প্রমাণ। ওকে, উম 8 বলছো। মাহিন, মাহিন 8 মানে কি বলো? আমি তো 8-এর কেন কোনো অপশন নাই, প্রমাণ আছে, আরো কি কি আছে সেগুলা দেখো, হ্যাঁ। ওকে, সারা ইসলাম এখন নতুনটা বলো, নতুন যেটা বললাম সেটার কথা উত্তর দাও, নতুন যেটা বলেছি সেটার উত্তর দাও সবাই। ওকে, প্রমাণ বলছে অনেকেই, অনেকেই বলছে প্রমাণ, হ্যাঁ। সাবিনা বলছে উপপাদ্য। ওকে, বাকিরা কি বলবে? তিশান বলছে প্রুফ মানে প্রমাণ। ওকে, তারপরে হচ্ছে নতুন উত্তর দাও বাবা আজিমুর রহমান, নতুন উত্তর দাও। নৌসিন বলছে প্রমাণ। না, নৌসিন না, মৌসুমী সম্ভবত, হ্যাঁ মৌসুমী সুমা বলছে প্রমাণ। ওকে, অনেকেই বলছে প্রমাণ। দেখি আমাদের সঠিক উত্তর তাহলে কোনটা। ওকে, যারা প্রমাণ বলছে তাদের জন্য একটা হাততালি দিলাম আমি। আচ্ছা, এখন আমরা দেখি যে প্রমাণ কেন সঠিক উত্তর হইল, তোমরা বলো প্রমাণ কেন এখানে সঠিক উত্তর হইল, বাকিগুলো উপপাদ্য কেন সঠিক উত্তর না, অঙ্কন কেন সঠিক উত্তর না, প্রতিজ্ঞা কেন সঠিক উত্তর না, বুঝতে পারছো? এইটা হচ্ছে, এই যে আমরা প্রমাণটা বলছি, যারা কনফিডেন্টলি বলে দিছো তারা মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার, যে প্রমাণ হচ্ছে এটা। তোমরা জানো, তোমরা নিশ্চয়ই হচ্ছে জানো যে প্রমাণ হচ্ছে আহ ওকে, তোমরা জানো হচ্ছে উপপাদ্য কাকে বলে সেটা তোমরা জানো, তোমরা অঙ্কন কাকে বলে সেটাও তোমরা জানো, প্রতিজ্ঞা কাকে বলে সেটাও তোমরা জানো। এজন্য তোমরা বলছো যে অঙ্কন যাচাই নির্ভরতা যেমনটা কি কখনোই এগুলা হইতে পারে না, এটা কি হবে, প্রমাণ হবে, এইভাবেই তোমরা বলছো না। এখন দেখো আমরা এটাকে যাচাই কিভাবে করব, ঠিক আছে। দেখো, প্রমাণ তো উত্তর আমরা পাইলাম, তারপরে দেখো যে সঠিক, এটা কেন সঠিক উত্তর, জ্যামিতিতে অঙ্কনের সঠিকতা যুক্তির সাহায্যে যাচাই করাকে প্রমাণ বলে, বুঝতে পারছো? আমরা ধরো একটা জ্যামিতি দিয়ে কোনো একটা কিছু অঙ্কন করছি, এটাকে আমরা যুক্তি দিয়ে কি করে ব্যাখ্যা করি, ব্যাখ্যা কইরা এটাকে প্রমাণ কইরা ছাড়ি যে এটা আসলেই কি সঠিক হয়েছে। এই জন্য হচ্ছে যুক্তি দিয়ে নিবে যাচাই করা হচ্ছে সমাধান। আচ্ছা, বাকিগুলা কেন না? যে ভুল বিকল্প কি আছে, যে উপপাদ্য, উপপাদ্য হচ্ছে প্রমাণযোগ্য বক্তব্য অঙ্কন, বুঝতে পারছো? প্রমাণযোগ্য বক্তব্য, এখানে একটু কি হবে, একসাথে হয়ে গেছে আর কি লেখাটা। আচ্ছা, এখানে হচ্ছে এই যে অঙ্কন কিন্তু আলাদা জিনিস, বুঝছো? আচ্ছা, যে উপপাদ্যটাকে এটা হচ্ছে প্রমাণযোগ্য বক্তব্য, সেজন্য এটা কি প্রমাণ হবে না। তারপরে অঙ্কন কি, অঙ্কন হচ্ছে করণীয় কাজ। অঙ্কন হয়েছে আমরা যখন হচ্ছে কোনো কিছু অঙ্কন করি, বা কি ধরো এখানে বলা আছে বা একটা ব্যাখ্যা দেওয়া আছে, উপপাদ্য সম্পাদ্য ব্যাখ্যা দেই না, সেইভাবে আমরা হচ্ছে একটা কি অঙ্কন করি, যেমন ধরো একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম এখানে, ঠিক আছে। তারপরে হয়েছে প্রতিজ্ঞা, প্রমাণ ছাড়া সত্য ধরে নেওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে মূলত এখানে যে অপশন যেগুলা থাকে, প্রথম যে অপশনটা আমাদের, যেটা আমাদের সঠিক উত্তর, সেটা তো আমরা জেনে যাব। বাকিগুলো কেন সঠিক না, বাকিগুলোর সংজ্ঞা যদি আমরা জেনে যাই তাহলে কি আমরা বুঝে যাব কেন সঠিক না। এবং এখানে যে আমাদের প্রশ্নটা আসছে সেটা কোন অধ্যায় থেকে, কোন টপিক থেকে আসছে, সেই টপিকের নামটা হচ্ছে প্রমাণ। এই প্রমাণ থেকে আসছে যে কোনো বক্তব্য সত্য যাচাই করা, যুক্তি দ্বারা প্রতিষ্ঠা করা, এটাই কি প্রমাণ বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা দুইটা প্রশ্ন সলভ করে ফেললাম এইভাবে। এবং দেখো আমরা একটা এমসিকিউ সলভ করতে গিয়ে আরো কতটা বিষয়কে অ্যানালাইসিস করতেছি। এটা হচ্ছে আমি জাস্ট আজকে তোমাদেরকে একটা টেকনিক শেখাচ্ছি, আজকে আমি তোমাদেরকে নতুন কিছু শেখাবো না, যে তোমরা যেইভাবে পড়াশোনা করো, এই পড়াশোনাটাকে আমরা কিভাবে আরো ইফেক্টিভ করতে পারি, আরো কিভাবে তোমরা কম সময়ে পড়াশোনা করে অনেক লং টার্ম মনে রাখতে পারো। কিংবা এটা মনে রাখার কিছু নেই, এটা তোমাদের হচ্ছে একদম সেট হয়ে থাকবে, বা তোমার ব্রেনটা এইভাবে শার্প হবে। এই যে আমরা অ্যানালাইসিস করতেছি যেটা কেন সঠিক হইলো, কেন সঠিক হইলো না, বা বাকিগুলা কেন ভুল হইলো, এটার মাধ্যমে কি হয়, আমাদের এখন আমরা ছোট না সবাই, আমরা ক্লাস 6-7-এ পড়তেছি না, এখন হচ্ছে আমাদের উর্বরতার সময়, আমাদের ব্রেনটাকে অনেক বেশি শার্প করা যাবে, বুঝতে পারছো? এজন্যই হচ্ছে আমি তোমাদেরকে একটু এইভাবে দেখাচ্ছি, বুঝতে পারছো? ওকে,
কে কি বলছো দেখি। চলো তাহলে আমরা আরো সামনে যাই। সামনে যাব হচ্ছে সম্পাদ্যে যা দেওয়া থাকে তাকে কি বলা হয়। এটাও একদমই সহজ প্রশ্নগুলো আমি এখানে রাখছি। একদমই তোমাদের যে এই অধ্যায়টা আছে এই অধ্যায় একদম শুরুতে যে বেসিক প্রশ্নগুলো আছে সেই বেসিক প্রশ্নগুলা দিয়েই হচ্ছে এই টেকনিকটা সাজাইছি, যেন কি হয় আমরা সহজগুলাকে অ্যাপ্লাই করে করে কঠিনে গিয়েও যেন অ্যানালাইসিসটা করতে পারি, তোমাদের কাছে যেন সহজ হয়, এজন্য আমরা এটা দিলাম। ঠিক আছে, এখন দেখো যে এইটার উত্তর হচ্ছে যে সম্পাদ্যে যা দেওয়া থাকে তাকে কি বলে, উপপাদ্য বলে। বুঝতে পারছো? আচ্ছা, এটা কেন সঠিক হইলো? তোমরা তো নিশ্চয়ই জানো যে সম্পাদ্যে যা দেওয়া থাকে অর্থাৎ যে তত্ত্ব বা শর্ত আগে থেকে নির্ধারিত থাকে সেটাই মূলত কি উপপাদ্য। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, দেখো যে একটি ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে, এই তত্ত্বটাই মূলত উপাত্ত। বুঝতে পারছো? একটা সম্পাদ্যে যা দেওয়া থাকে তাকে মূলত কি বলা হয়, উপাত্ত বলা হয় অথবা এলিমেন্ট বলা হয় আর কি। বুঝতে পারছো? আচ্ছা, যে একটা ত্রিভুজের মধ্যে কি থাকে, দুটি বাহু থাকে, এই প্রত্যেকটা বাহুটাই কি এক একটা উপাত্ত বা এক একটা উপাদান আমরা বলতে পারি। ঠিক আছে, তোমরা কে কি বলছো? ওকে, রাদিয়া বলছে, তোমরা সবাই রেসপন্স করতেছো, দেখো অনেক ভালো লাগছে। উম মিফা উপাত্ত হবে বলছে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে বুঝতে পারতেছো বলে মনে হচ্ছে। আমরা তাহলে আরো সামনে আগাই, যেহেতু আমি মূল টেকনিকটা তোমাদেরকে শিখাই দিয়েছি, এজন্য আমি আর ডিটেলসে যাচ্ছি না আর কি। হ্যাঁ, বাকিগুলা কেন ভুল হইলো দেখো, তোমরা এখানে সহজেই আছে যে অঙ্কন তো আমরা আগেই পড়ছিলাম যে অঙ্কন মানে কোনো কিছু তৈরি করা, তারপরে হচ্ছে আহ বিশেষ নির্বাচন মানে কোনো চিত্র বা বিশেষ অবস্থায় প্রতিজ্ঞার ব্যাখ্যা করা। ঠিক আছে, আর প্রমাণ তো উপাত্ত নয়, এটা তো আগেই আমরা দেখছিলাম। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা দেখলাম এখানে কি টপিক থেকে, কোন টপিক থেকে আসছে যে সম্পাদ্যের প্রাথমিক তথ্য বা উপাত্ত শর্তকে উপাত্ত বলে। বুঝতে পারছো? একটা সম্পাদ্য আমাদেরকে তৈরি করতে গেলে যে প্রাথমিকভাবে যে তথ্যগুলা লাগে বা শর্ত লাগে সেগুলাকে কি বলা হয়, উপাত্ত বলা হয়। তাহলে আমাদের এই প্রশ্নটা কোথা থেকে আসছে, উপাত্ত থেকে আসছে। বুঝতে পারছো? আচ্ছা, স্যার এখন একটু পানি খাবো। এখন তোমরা একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে যাই, তারপরের প্রশ্ন যেটা, এই যে একটা চিহ্ন আছে দেখো এখানে, হ্যাঁ এই যে একটা চিহ্ন আছে, এটার একটা নাম আছে, আমি তোমাদেরকে নামটা এখন বলবো না। এই যে চিহ্ন আছে, হ্যাঁ এই যে আর কি এটা চিহ্ন আর কি, এই চিহ্নটাকে আমরা কি বলি? এই চিহ্নটাকে আমি অপশনে যাব না, তোমরা আগে উত্তর দাও। মানে হচ্ছে আমাদের যারা অতএব বলছো তাদের উত্তরটাও হয়তো দেখি আমরা অপশনে কি কি আছে। দেখো আমাদের এখানে অতএব নাই, যেহেতু আছে সুতরাং আছে, প্রমাণ আছে, সর্ব সম আছে। তাহলে অতএব যারা বলছে তাদের উত্তরটাও সঠিক, কারণ অতএব এবং সুতরাং সেম। দেখি আমাদের সঠিক উত্তর কি, আমাদের সঠিক উত্তর হচ্ছে সুতরাং। এই যে সুতরাং, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অতএব এবং সুতরাং, যদি অপশনে অতএব দেওয়া থাকে তাহলেও হবে, যদি সুতরাং থাকে তাহলেও হবে। যেমন ধরো আমরা কি করি, আমরা যখন কোনো ম্যাথ করি, ধরো আমরা বললাম যে কিছু একটা বললাম, বইলা দেখা যায় শেষের দিকে বললাম যেহেতু এটা আমরা বললাম যে ধরো যেহেতু এটা মানে হচ্ছে এটা, অতএব এটা মানে এটা, এরকম বলি না অনেক সময়। তো এই যে অতএব চিহ্নটা যেটা দেয়, অতএব চিহ্ন আমরা দিই, একদমই বেসিক বিষয়। তোমরা বলতে পারো যে স্যার এগুলা কি পড়ার বিষয়? আমি ইচ্ছে করে বেসিক গুলো আনছি যেন এই বেসিক গুলা দিয়ে আমরা অ্যাডভান্সে যেতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, কেন যে জ্যামিতিতে এই চিহ্নটিকে কি করি, সিদ্ধান্ত অথবা উপসংহারের ক্ষেত্রে আমরা লিখে থাকি। আমরা অনেক কিছু বলি, বলার পরে যখন উপসংহারে যাই, শেষের দিকে যাই, যাই কি বলি যে অতএব অথবা সুতরাং অথবা উপসংহারে যাই আমরা কি এই চিহ্নটা ব্যবহার করি। তাই হচ্ছে সুতরাং। যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি যদি সর্বসম ত্রিভুজ ডিএফই হয়, অতএব কি, তাহলে এবি ইকুয়াল টু ডিএফ। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো বাকিগুলা কেন ভুল হয়েছে, যেহেতু অর্থ হচ্ছে ওই যে শর্ত, আমি শুরুতে দেখাইছিলাম, যেহেতু মানে এক ধরনের শর্তের মতো আর কি। যেহেতু বুঝাইতে হচ্ছে যেহেতু বুঝাইতে ব্যবহৃত হয়, বিকজ, এটা তো ভুল লাগছে এখানে। আচ্ছা, যেহেতু বুঝাইতে বিকজ লেখা হয়, এটা তো হ্যাঁ, দেখো এটা আমাদের পার্থক্য কি, যে এইটা হচ্ছে আমাদের এইভাবে, হ্যাঁ এটা হচ্ছে যেহেতু। আর যখন আমরা যদি বুঝাই, ও সরি, এটা হচ্ছে আমাদের অতএব চিহ্ন। আর যদি আমরা যদি বুঝাই যেহেতু বুঝাই, তাহলে কি এটা উল্টে নিচের দিকে চলে আসবে। বুঝতে পারছো? এই যে দেখো এখানে লেখা আছে যে
যেহেতু বোঝাতে কি করা হয়, বিকজ চিহ্ন হচ্ছে এটা। প্রমাণ তো আমরা আগে বলেছিলাম যে প্রমাণ চিহ্ন এটা নয়, সর্বসময় বোঝাতে কি এই চিহ্নটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে সব জায়গায় সমান, সর্বসময়। অতএব কি আমাদের উত্তর হইল সুতরাং। দেখছো যে স্যারে এখনো অতএবটাই বলছে, তাই না? আমরা এটা একদম ইউজ টু, সবাই সব সময় এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন দেখো এখানে জ্ঞানটা আমাদের কি আছে, বা এই সংক্রান্ত যে তত্ত্ব যেটা আছে সেটা কি, যে আমরা সুতরাং প্রমাণ থেকে প্রাপ্ত সিদ্ধান্ত প্রকাশের ক্ষেত্রে আমরা যখন কোনো কিছুকে, যেমন ধর একটা ত্রিভুজকে আমরা ওই ব্যাখ্যা করতেছি করে করে কি একটা লাস্ট পর্যায়ে আমরা এটা বলি, যখন সিদ্ধান্ত পৌঁছাই তখন কি বলি, অতএব চিহ্নটা ব্যবহার করে থাকে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমরা 5 নাম্বারে আসলাম। 5 নাম্বারে এসে দেখলাম এইখানেও একটা গুল একটা কিছু একটা দেওয়া আছে, আমি নামটা এখন বলবো না। এইটাকে জ্যামিতিতে কি বলা হয়? এটা একদমই সহজ, আমার মনে হয় প্রাইমারির ছেলেমেয়েরাও পারবে, কিন্তু আমার হচ্ছে তোমরা তো অবশ্যই পারবা। ঠিক আছে, বলো। এই যে একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি বোর্ডে, এটাকে কি বলা হয়? সাবিনা আগে বলছিল, সুতরাং এখন বলো, এখন কি বলা হয় সেটা বলো। এখন হচ্ছে, আচ্ছা, অনেকেরই আগের উত্তরগুলো দেখতে পাচ্ছি আমি। আহ পূর্ণজয়া সেনগুপ্তা সম্ভবত। আচ্ছা, তিশান, এখনকার উত্তরটা দাও। ডিগ্রি, ডিগ্রি তো হওয়ার কথা না বাবা, ডিগ্রি হবে না, অন্য কিছু হবে। হ্যাঁ, অন্য কিছু হবে। আহ আচ্ছা, নতুন উত্তরটা দাও সবাই, নতুন উত্তরটা দাও। সুতরাং তো এখানে নাই, সুতরাং তো হবে না। ডিগ্রি, রাদিয়াতে ডিগ্রি বলতেছে। আচ্ছা দেখি আমাদের অপশন নিতে যাই। হ্যাঁ, এই যে কয়েকজনে বলছে বৃত্ত, বৃত্ত বলছে হচ্ছে সাবিনা, বৃত্ত বলছে। ওকে, হ্যাঁ, তাহলে তোমরা সঠিক উত্তরটাও জানতে পারতেছো। দেখি আমরা কি কি অপশন আছে, দেখো। আহ, আচ্ছা, এখানে একটা ভুল আছে, বিন্দু হবে, এখানে ক বিন্দু লেখা হয়ে গেছে। আচ্ছা, এটা হবে শুধু বিন্দু, হ্যাঁ, কটা কিন্তু এখানে নাই। বিন্দু, তারপরে বৃত্ত, তারপরে সর্বসম, সুতরাং। তার মানে এখানে আমাদের উত্তরটা কি, বৃত্ত হবে। অলরেডি কে বলে ফেললো, সাবিনা সম্ভবত বলছে যে আমাদের এই যে চিহ্ন যেটা, এটাকে কি বলা হয়, বৃত্ত চিহ্ন বলা হয়। হ্যাঁ, আচ্ছা দেখো সঠিক উত্তরটা আমাদের কি চলে আসছে। কেন এটা সঠিক হইলো যদি আমরা দেখি, জ্যামিতিতে যে এই চিহ্ন যেটা, হ্যাঁ, এই যে যে চিহ্নটা আছে, এই যে চিহ্ন, এটা আমরা কি সাধারণত বৃত্তের কেন্দ্রে বোঝাতে ব্যবহৃত করে থাকি। যেমন ধরো আমরা দেখবো অনেক সময় কি লিখি, এইভাবে লিখি না, এইভাবে লিখি যে ত্রিভুজ এ বি সি, এটা লিখি, অথবা কোণ লিখি যে কোণ এ বি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা বৃত্ত বোঝাইতে এইটা লিখে থাকি। ঠিক আছে, জ্যামিতিতে আমরা এটা ব্যবহার করে থাকি। হ্যাঁ, ওকে, যেমন বৃত্ত মানে হচ্ছে। আচ্ছা দেখো, তারপরে যদি আমরা আরো দেখি, আচ্ছা, তারপরে কি আছে দেখো, যে বাকিগুলো কেন এটা সঠিক হইল না, যে বিন্দু যেটা আছে সেটা কেন সঠিক না। তারপরে হচ্ছে আর কি আছে, সর্বময় সেটা কেন সঠিক না। হ্যাঁ, সুতরাং সেটা কেন সঠিক না, এখানে দেখো কি লেখা আছে, যে ক হচ্ছে বিন্দু সাধারণত হচ্ছে এ বিন্দু বি বিন্দু আমরা ইত্যাদি লিখি, এটাকে বোঝায়। সর্বময় চিহ্ন হচ্ছে এটা, সুতরাং চিহ্ন তো আরেকটা আমরা দেখছিলাম, তাই না? এটা এইভাবে আমরা দেখছিলাম। আচ্ছা, তোমরা হচ্ছে, আমি তারপরের প্রশ্নে যাব, যা হয়েছে তোমাদেরকে উত্তর দিব। সম্পর্কিত সংখ্যা হচ্ছে বৃত্ত একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরবর্তী সম দূরবর্তী বিন্দুগুলিকে কি বলা হয়, সমষ্টি করে। এই যে একটা নির্দিষ্ট দূরত্ব, ধরো হচ্ছে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব যদি নেই, হ্যাঁ, এখানে ধরো নিলাম। আচ্ছা, চলে গেছে এটা। হ্যাঁ, আচ্ছা, তোমরা বৃত্ত সংখ্যাটা জানো, তাহলে আমি আর যাচ্ছি না। এই প্রশ্নের উত্তর তোমরা লেখো, সবাই লেখো, যে সম্পাদ্যের ক্ষেত্রে আহ দেখো কি কি আছে, দেখো প্রশ্নগুলোতে। আচ্ছা দেখো, সম্পাদ্যের ক্ষেত্রে কি, প্রথমটা দেখো, যা দেওয়া থাকে তাই উপাত্ত, একটা। 2 নম্বর অপশন হচ্ছে যা করণীয় তাই অঙ্কন। 3 নম্বর হচ্ছে যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই করা হলো অঙ্কন। নিচের কোনটি সঠিক? হ্যাঁ, আমি হচ্ছে সঠিক উত্তরগুলো দেই, তোমরা হচ্ছে সঠিক উত্তরগুলো লিখো, সবাই একটু লিখো দ্রুত, সঠিক উত্তরগুলো একটু লিখো, আমি তোমাদের রেসপন্সটা একটু দেখি। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছে, আমি একটু পরে সময় দিচ্ছি। হ্যাঁ, সবাই দ্রুত সঠিক উত্তরটা একটু লিখো তাড়াতাড়ি। আচ্ছা, নতুন করে উত্তর দাও, নতুন করে। জোনায়েদ বৃত্তর কথা বলতেছে, নতুন উত্তর কি হবে আমাদের? এই যে স্যার গ নাম্বারটা হবে, গ নাম্বারটা মানে 1 এবং 2। আচ্ছা, কিন্তু অপশন গুলো একটু উলটপালট হয়ে গেছে না? আচ্ছা, ওকে, 1 এবং 2 তোমরা বলতেছো যে 1 এবং 2 হবে আমাদের সঠিক উত্তর।
দেখি আমাদের সঠিক উত্তর কোনটা। ওকে, অনেকেই তাহলে সঠিক উত্তরটাও জেনে গেছো। তোমরা বলছো এক, অর্থাৎ এটা হবে। আর এটা কি, এটাও হবে। হ্যাঁ, কিন্তু 3 নাম্বারটা আমাদের হবে না। হ্যাঁ, তোমরা এটাই বলছো, অনেকেই এটার কথাই বললা। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো সঠিক উত্তর কেন হইলো, যে আমরা যখন উভয় সম্পাদ্যের অংশের সঠিক ব্যাখ্যা, ওই যে 1 এবং 2, এটা কি সম্পাদ্যের অংশের সঠিক ব্যাখ্যা দেওয়া থাকে। হ্যাঁ, উপাত্ত থাকে, যা করণীয় তাই অঙ্কন করা হয়। ঠিক আছে, কিন্তু এইটা হইলো যেটা পরেরটা, যেটা ভুল করা, যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই করা হলো অঙ্কন। ঠিক আছে, আচ্ছা। তাহলে প্রথম দুইটা হলো আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, তারপরে দেখো বাকিগুলা কেন আমাদের ভুল হইলো, যে এক ক যেটা, এই যে এইটার কথা বলছে যে 1 এবং 3 ভুল, তারপরে 2 এবং 3ও ভুল, পরেরটা যেটা দুইটা সঠিক কিন্তু 3 নাম্বারটা কি ভুল। হ্যাঁ, তারপরে তিনটেই ভুল, এটা তো তিনটে তো কখনোই হবে না। ঠিক আছে, মানে এটা তোমরাও সঠিকভাবেই জানতে পারছো। হ্যাঁ, এখানে সম্পাদ্য, জ্যামিতিক কাজ বা উপাত্ত, অঙ্কন, প্রমাণ, এই 3টি অংশে সম্পন্ন হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা একদমই শেষের দিকে আছি। তোমাদের হচ্ছে দেখো আমরা, আচ্ছা, কে হ্যান্ড রেজ করছো 2-3 জনে। দেখো তাহলে এখানে হচ্ছে 7 নাম্বার প্রশ্নতে আমরা আসলাম, যে একটি জ্যামিতিতে কি থাকে, যে 1 নাম্বারে হচ্ছে সমান্তরালের সাংকেতিক চিহ্ন থাকে, এই যে সমান্তরাল সাংকেতিক এটা থাকে। 2 নাম্বার হচ্ছে কি লম্বের সাংকেতিক চিহ্ন থাকে, এই যে লম্বের সাংকেতিক চিহ্ন, এটার কথা বলছি। তারপর হচ্ছে কি সুতরাং এর সাংকেতিক চিহ্ন থাকে, এটা হচ্ছে সুতরাং এর সাংকেতিক চিহ্ন। তাহলে কি একটি একটি জ্যামিতিতে কি কি থাকে, এই 3টি কি থাকে নাকি অন্য কিছু থাকে, কি কি অপশন আছে দেখো তো। এখানে আমাদের কোনটি সঠিক উত্তর থাকবে। আমরা যদি এটার উত্তর দিতে গিয়ে এরকম, তোমরা হচ্ছে খুব কম ধরো, তোমাদের যদি 10টা এমসিকিউ থাকে, তাহলে এইভাবে 2-3টা এমসিকিউ কিন্তু থাকে এই প্যাটার্নে, বুঝতে পারছো। আরেকটা থাকে শুধু ক খ গ এরকম দিয়ে থাকে, বা ডিরেক্টলি উত্তর থাকে। বাট এইভাবে যে কম্বাইনলি হচ্ছে মোটামুটি কিছু প্রশ্নের উত্তর থাকে, এবং এগুলা আমার দৃষ্টিতে তুলনামূলক একটু কঠিন, কারণ এগুলার জন্য হচ্ছে একটু ডিটেইলসে পড়তে হয়। হ্যাঁ, আচ্ছা, শাগুপ্তা বলছে ওকে, ঘর কথা বলছে অনেকেই, গয়ের কথা বলতেছে অনেকেই, গয়ের কথা অনেকেই বলতেছে। আচ্ছা, মোটামুটি তাহলে তোমরা সবাই একমত যে আমাদের উত্তরটা গ হবে। দেখি, ওকে, তার মানে তোমাদের সাথে আমাদের বোর্ডও হচ্ছে কি সম্মতি দিয়েছে, যে ওকে আমাদের উত্তরটা কি গই হবে। অর্থাৎ একটি জ্যামিতিতে, জ্যামিতিতে কি কি থাকে, এই চিহ্নগুলো আমাদের থাকে সাধারণত। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো তাহলে যেহেতু তোমরা এই সবগুলাই জানতে পারছো বা সবগুলাই সঠিক উত্তর বলছো, সেই কারণে আমরা হচ্ছে খুব বেশি এক্সপ্লেনেশনে যাব না। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো যে এখানে কোনগুলা সঠিক উত্তর। হ্যাঁ, কেন সঠিক হইলো, যে 3টি যথাযথভাবে জ্যামিতিতে ব্যবহৃত হয়। হ্যাঁ, মানে এটা আসলে এক্সপ্লেন করা খুব বেশি কিছু নাই। আচ্ছা, এখানে যেটা আমাদের আছে, লম্ব রেখা, দুটি রেখা পরস্পরকে 90 ডিগ্রি ছেদ করলে তা লম্ব না, এটা তো এখানে হওয়ার কথা না। আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাই, 8 নম্বরে আসো। 8 নম্বরে দেখো কি বলা আছে, যে কোন সরল রেখা দুই বা ততোধিক সরল রেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করে তাকে কি বলে। কোনো একটা সরল রেখা যখন দুই বা ততোধিক সরল রেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করে, তখন তাকে কি বলে। একটু বলো তো, তখন তাকে কি বলে, আমরা কি বলতে পারি সেটা। আমি আজকে তোমাদের দিকে অনেক বেশি রেসপন্স নিচ্ছি এই কারণে, যে আমরা হচ্ছে একটা নতুন টেকনিক ফলো করতেছি, যেই টেকনিকটা আমরা হচ্ছে সবাই যদি অ্যাডাপ্ট করতে পারি, তাহলে খুব ইজিলি যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। বুঝতে পারছো, তোমাদেরকে আমি মুখস্থ নির্ভরতা থেকে দূরে থাকতে বলছিলাম, এই কারণে যে মুখস্থ কি, যেমন ধরো মাঝে মধ্যে দেখবা যে আমাদের এই যে বোর্ড যেটা আছে, আমিও তো অন্য যে কারো ক্লাসে দেখবা হুট করে কি ডিভাইসে প্রবলেম করে ফেলে, অথবা একটু আগে যে এসিতে সমস্যা হয়েছিল, স্যারের কথা বলতে কষ্ট হয়েছিল, এরকম সমস্যাগুলো হয়ে থাকে। বুঝতে পারছো, তো আমাদের যে ব্রেন যেটা, হ্যাঁ, এটাও হচ্ছে যে কোনো ডিভাইস বলো, কম্পিউটার বলো, বা যত যত অ্যাডভান্স টেকনোলজি আছে, প্রত্যেকটাই কিন্তু কি আমাদের ব্রেন থেকে আসছে। আর আজকে আমরা ম্যাথ ক্লাস করছি না, এই অ্যাডভান্স টেকনোলজির পিছনে ম্যাথ হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। বুঝতে পারছো, তোমরা যদি হচ্ছে প্রাচীন যে সভ্যতাগুলো আছে, সভ্যতাগুলোর আবিষ্কার যদি দেখো, যে প্রাচীন মানুষরা কি করতো, আমরা একটু সাইডে যাই, সাইডে কথা বলি তোমাদের বোঝার জন্য। প্রাচীন যে মানুষ যারা ছিল, তারা কি করতো, তারা হচ্ছে দেখা যাইতো আগুন ইউজ করতে জানতো না। তারা হচ্ছে
বনে জঙ্গলে বসবাস করত, তারা হচ্ছে তোমার হচ্ছে কৃষি যে কাজ সেই কাজটাও তারা ঠিক মতো করতে পারতো না, বুঝতে পারছো? কিন্তু একটা সময় পরে তারা হচ্ছে আহ এই যে লেখাটা তারা শুরু করলো। যেমন দেখো তোমার রোমান সভ্যতা দেখে যাও, তাদের কিছু লেখা আছে, বুঝতে পারছো? তার আগে হচ্ছে তোমার তোমার হচ্ছে গ্রিক সভ্যতা দেখে যদি দাও, ওখানে দেখবা যে তারা হচ্ছে কি মেসোপটেমিয়া সভ্যতা, তারা দেখবা যে কি করতো, এই যে আমরা যে 360 দিনের যে সময়, এটা তারা আবিষ্কার করে, এরকম অনেক কিছুই আছে, বুঝতে পারছো? তো এই যে তারা সংখ্যা লেখা শুরু করছে, তারপরে হচ্ছে সময় নির্ণয় করা শুরু করছে, এইখান থেকে মূলত কি হইলো, টেকনোলজির আবিষ্কার করা শুরু হইলো। তারপরে হচ্ছে তোমরা পিরামিডের কথা শুনছো, হ্যাঁ? এই পিরামিড গুলা কি কোথা থেকে আসছে, বা এই যে আমাদের যে ম্যাথের যে নলেজটা, এটা মূলত ওই দিক থেকেই আসতেছে, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে যে ম্যাথ হচ্ছে পৃথিবীর যত অ্যাডভান্স টেকনোলজি আছে, সেই টেকনোলজির ভিত্তি হচ্ছে এই ম্যাথ, বুঝতে পারছো? এই যে তোমরা কম্পিউটারে হচ্ছে আমরা ক্লাস দিচ্ছি, তোমরা অনেকে ক্লাস করতেছো, এই কম্পিউটার কি দিয়ে চলে? বাইনারি সংখ্যা দিয়ে তোমরা চলে, মোটামুটি তোমাদের বেসিক ধারণাগুলো আছে, বুঝতে পারছো? এই কারণে এই ম্যাথ হচ্ছে আমাদের লাইফের একটা পার্ট। এবং এই যে সভ্যতা দিন দিন আপগ্রেড হচ্ছে, তাই না? এই আপগ্রেডের পিছনের অন্যতম কারিগর হচ্ছে কি এই ম্যাথ, বুঝতে পারছো? এই যে রিসেন্টলি এআই আসছে, তোমরা অনেকেই দেখছি, আমরা যখন তোমাদের খাতা দেখি তোমরা অনেকে ফাঁকিবাজি করো, এআই দিয়ে কপি করে দিয়ে দাও, এটা কিন্তু করা যাবে না। এআই কে আমরা ইউজ করব, কিন্তু এআই দিয়ে হচ্ছে আমরা যদি এখনই অনেক কিছু কপি করা শুরু করে দেই, তাহলে আমাদের বেসিকটা স্ট্রং হবে না, বুঝতে পারছো? তাহলে এই ম্যাথকে আমরা প্র্যাকটিক্যালি শিখতে হবে, শুধু মুখস্থ নির্ভর করা যাবে না। কারণ এই ম্যাথের উপর ডিপেন্ড করে পৃথিবী আগাচ্ছে, বুঝতে পারছো? তো ম্যাথের যদি আমাদের বেসিকটা স্ট্রং না থাকে, যারা দেখবে পৃথিবীতে বড় বড় প্রোগ্রামার আছে, বুঝতে পারছো, অথবা এআই যে বানাইছে, চ্যাট জিপিটি যে বানাইছে, বা অন্যান্য এআই যে বানাইছে, তারা কি এই ম্যাথ সলভ করে কিন্তু বানাইছে, তারা প্রোগ্রামিং করে বেড়াইছে, প্রোগ্রামিং এর গুলা কি আছে, ম্যাথ আছে, বুঝতে পারছো? বা তুমি হচ্ছে তোমার হচ্ছে কম্পিউটার বলো বা আদার যে টেকনোলজি আছে বা ইঞ্জিনিয়ারিং, সব জায়গা থেকে ঘুরাই গিয়ে দেখো ম্যাথ আছে, বুঝতে পারছো? আচ্ছা, এজন্য ম্যাথকে আমরা মুখস্থ করে কখনোই হচ্ছে কি, আমরা অনেকেই হয়তো পরীক্ষায় ভালো মার্কস করে ফেলতে পারবো। তোমার লাইফের গোল কি? তোমার লাইফের গোল কি শুধু এ প্লাস পাওয়া? ধরো তুমি একটা এ প্লাস পাইলা, হ্যাঁ, ধরো তুমি এ প্লাস একটা পেয়ে গেলা, হ্যাঁ, এ প্লাস তুমি পেলা, কিন্তু হচ্ছে কি তুমি ধরো হচ্ছে বাজার করতে জানো না, হ্যাঁ, বাজার করতে তুমি জানো না, বাজারে গেছো, গিয়ে হচ্ছে সবজি ঠিক মতো কিনতে পারলা না, তুমি মাছ কিনতে পারলা না, মাছের দাম তুমি ঠিক মতো জানতে পারলা না, তাহলে কি হবে? তোমার এই এ প্লাস এর কোনো কাজে আসবে না। কিন্তু এ প্লাস পাওয়ার পাশাপাশি তুমি যদি প্র্যাকটিক্যাল লাইফে হিসাব জানো, প্র্যাকটিক্যাল লাইফে ম্যাথ জানো, অথবা হচ্ছে এই যে আইকিউ টাইপের যে প্রবলেম গুলো আমরা সলভ করি, যে একটা যদি সঠিক হয় বাকিটা কেন সঠিক না, এই ধরনের প্রশ্ন যখন সব সময় তোমার মাথার মধ্যে ঘুরপাক খাবে, তখন কি হবে? তোমার হচ্ছে প্রথমে তোমার রেজাল্ট ভালো হবে, একই সাথে তোমার কনফিডেন্ট লেভেল অনেক বেশি স্ট্রং থাকবে। তুমি হচ্ছে যে কোনো পরীক্ষাকে আর কখনোই ভয় পাবা না, না পেয়ে হচ্ছে তুমি পরীক্ষাকে এনজয় করা শুরু করো। পরীক্ষা তুমি মনে করবো যে তোমরা এখন ক্লাস 7-এ আছো, তোমরা পরীক্ষার মাধ্যমে কি হবে, তোমরা ক্লাস 9-এ উঠবা। তার মানে হচ্ছে পরীক্ষাকে আমরা প্যারা হিসাবে নয়, পরীক্ষাকে আমরা কি নেই, পরীক্ষাকে আমরা নেই হচ্ছে আমাদের প্রমোশন হিসাবে। অর্থাৎ আমি এখন, তুমি এখন যেই জায়গাতে আছো, সেখান থেকে পরীক্ষার মাধ্যমে তোমাকে কি হবে, উপরে উঠতে হবে। সেক্ষেত্রে পরীক্ষাকে আমরা প্যারা হিসাবে নিব না, পরীক্ষাকে আমরা কি নিব, উপরে উঠার সিঁড়ি হিসেবে নিব। এই যে এটাকে অ্যাকসেপ্ট করা বা ইজিলি এনজয় করা, সেটা যদি আমরা করতে চাই, তাহলে কি করতে হবে, আমরা ক্রিটিক্যালি থিঙ্কিং করে আমাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি করে আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। এই জন্য মূলত আমি তোমাদেরকে এই টেকনিকটা দেখাচ্ছি, এবং এইটা যেহেতু প্রথম দেখাচ্ছি আজকে, সেই কারণে এটা যেন তোমাদের কাছে কঠিন না হয়, এজন্য আমি জানি তোমরা যে 10-12টা প্রশ্ন আমি এখানে নিয়ে আসছি, আমি জানি প্রত্যেকটার উত্তর তোমরা সবাই জানো, একদম বেসিক থেকে নিয়ে আসছি। এই কারণে নিয়ে আসছি যে সহজকে যেন আমরা, সহজের মাধ্যমে যেন একটা কঠিন বিষয়কে অ্যাডাপ্ট করে ফেলতে পারি। এবং আমি হচ্ছে, আমাদের সময় খুবই শেষের দিকে আসবে, এজন্য আমি তোমাদেরকে আগেই হচ্ছে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা কি শোনো, হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের যে বোর্ড বই যেটা আছে, তোমাদের মেইন বই যেটা আছে, আমি টেক্সট কি অন্য কোনো বইতে যাব না, তোমাদের মেইন বইতে এই অধ্যায়ের শেষে যে এমসিকিউ সলভ আছে না, অনুশীলনী প্রশ্ন আছে না, ওখান থেকে হচ্ছে তোমরা 10টা প্রশ্ন, কি কয়টা প্রশ্ন, 10টা প্রশ্ন তোমরা হচ্ছে এইভাবে সলভ করবা তোমাদের খাতায়, এইভাবে সলভ করে তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট কালকে জমা দেবা। বুঝাইতে পারছি? কি বলছি, আবারও বলছি, তোমাদের যে মেইন বই আছে, হ্যাঁ, তোমাদের যে মেইন বই আছে, মেইন বই, হ্যাঁ,
মেইন বইয়ের যে অনুশীলনী আছে, অনুশীলনী, ওখান থেকে কি করবা, অনুশীলনী থেকে 10টা এমসি কিউ তোমরা এইভাবে সলভ করবা। বুঝাইতে পারছি? এইভাবে সলভ করে তোমরা, এইটা হচ্ছে আমরা কি করতেছি তোমাদের জন্য, আমরা হচ্ছে হয়তো খুব শীঘ্রই হচ্ছে তোমাদের জন্য রিপিট ক্লাস শুরু করব, বা তোমাদের তো পরীক্ষা চলে আসছে, আমরা চাই তোমরা হচ্ছে আরো কন্টিনিউ করো, কিন্তু তুমি যদি হচ্ছে কন্টিনিউ নাও করো, আমরা তোমাদেরকে এই টেকনিকটা দিয়ে দিতে চাই যে এইটা তুমি তুমি তো আগে থেকে প্রবলেম সলভ করা, তাই না? আগে থেকে এমসিকিউ এর উত্তর দিতা, আগে থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতা, কিন্তু তুমি এইটা, তোমাদেরকে দুইটা অ্যাসাইনমেন্ট থাকে, প্রথমটা হচ্ছে এইটা অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, এইটা হচ্ছে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট, এবং এইটার সাথে তোমরা আরেকটা জিনিস বলবা যে এই যে টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করবা, হ্যাঁ, এই টেকনিক অ্যাপ্লাই করে তোমরা আগে যেইভাবে সলভ করতা, হ্যাঁ, সেইভাবে সেটার থেকে এইটা হচ্ছে, ওকে ওকে সাবিনা, আলহামদুলিল্লাহ তুমি ভালো, তোমাকে হচ্ছে পড়ানো হয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, এটা খুবই ভালো লাগছে শুনে। আচ্ছা, তো বলছিলাম যে তোমরা এইভাবে অ্যাপ্লাই করবা, যে এইভাবে আমরা একটু সলভ করে দেখি, তোমরা হচ্ছে জানাবা যে তোমরা এইভাবে সলভ করলে তোমাদের কাছে বেশি ইজি লাগে, তোমরা বেশি কনফিডেন্ট ফিল করো, নাকি তোমরা আগে র্যান্ডম যেইভাবে করতা সেইভাবে করবা। এটাও তোমরা তোমরা হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা জমা দেবা, দেওয়ার সাথে সাথে তোমরা এটা নিচে লিখে দিবা যে আমরা এই টেকনিক ফলো করে আমাদের কাছে সহজ লাগে, কিংবা আগের যেভাবে আমরা র্যান্ডম করতাম সেইভাবে আমাদের কাছে সহজ লাগে। তাহলে এই দুইটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকলো, হ্যাঁ। তাহলে আমরা যাই এখন, আমরা হচ্ছে পরের প্রশ্ন দেখি, যে এখানে সরলরেখা দ্বারা দুই বা ততোধিক সরলরেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? প্রথম প্রশ্ন হচ্ছে সমান্তরাল সরলরেখা, তারপর হচ্ছে ছেদক, তারপর হচ্ছে কোণ, তারপর হচ্ছে ত্রিভুজ। এই চারটা অপশনের মধ্যে আমি জানি তোমরা পারবা, তারপরও তোমাদের থেকে শুনতে আমার ভালো লাগে, হ্যাঁ, সেজন্যই বলছি। তাহলে একটু বলো, ওকে, হেগে বলছো একটু বলো তো, আমি জানি তোমরা সবাই পারবা, এখন তারপরও একটু বলো যে কোনটা। ছেদক বলছে হচ্ছে সাবিনা, ওকে, বাকিরা বলো, বাকিরা কি বলবে, কোনটা সঠিক উত্তর হবে? বলো, দ্রুত বলো। ওকে, ছেদক বলছে হচ্ছে মিজানুর রহমান, ছেদক বলছে। ওকে, বি, বির কথা বলছে। ওকে, তার মানে সবাই ছেদক বলতেছো, দেখি সঠিক উত্তর কোনটা। এটাও এটা তো হচ্ছে আমাদের অন্য অপশন চলে আসছে এখানে। আচ্ছা, এটা ছেদকই হবে, এখানে মূল উত্তর চলে আসছে, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মূল উত্তর, হ্যাঁ, যে ছেদক বলে, হ্যাঁ। দেখো এইটা হচ্ছে আমাদের, সরি, উম আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, হ্যাঁ। দেখো, এটা আমরা এখানে ব্যাখ্যা করছি যে কেন এটা সঠিক হইলো, যে যে রেখা দুটি বা ততোধিক রেখাকে ভিন্ন বিন্দুতে ছেদ করে সেটি কি ছেদক রেখা বলা হয়, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ছেদক হচ্ছে আমাদের সঠিক রেখা, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখবো বাকিগুলা কেন নাই। আমরা জানি যে সমান্তরাল কোনো কখনো ছেদ করে না, তারপর হচ্ছে কোন একটি রেখা নয়, ত্রিভুজ তো আরো অন্য বিষয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটার সাথে বাকিগুলো কি প্রাসঙ্গিকই নাই, জানো তো সেটা হবে না, ঠিক আছে। দেখো সংজ্ঞাটা দেওয়া আছে যে ছেদক যে রেখা একাধিক রেখাকে ছেদ করে সেটা হচ্ছে কি ছেদ রেখা। তাহলে এই যে এখানে যেটা আছে এটা কিন্তু আমাদের কি না সঠিক উত্তর না, আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর এটা কিন্তু না, হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এইটা, হ্যাঁ, এটা হচ্ছে সঠিক উত্তর। আমি তোমাদেরকে যখন স্লাইড বা লেকচার শিটটা দিব সেখানে ঠিক করে দেব, এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। দেখো এখানে আমরা নিচে বলে দিচ্ছি, হ্যাঁ, এটা কোনোভাবে বলে চলে আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একদমই শেষের দিকে চলে আসছি, আর দুইটা প্রশ্ন মাত্র সলভ করব। আচ্ছা, তারপরে অনুরূপ কোণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, হ্যাঁ, আহ ছেদকের বিপরীত পাশে অবস্থিত সরল রেখা দুইটির মধ্যে অবস্থিত শীর্ষবিন্দু আলাদা, একই শীর্ষবিন্দু, কি উত্তর? সঠিক উত্তর শীর্ষবিন্দু আলাদা। তোমরা বলো তো, আমি যেই সঠিক উত্তরটা দেখাইছি সেটা সঠিক নাকি ভুল, হ্যাঁ, সেটা একটু বলো সবাই, হ্যাঁ। ওকে, শীর্ষবিন্দু না, আদিলে আগের উত্তর দিছিলে, এখনকার উত্তর দাও। মন এই অধ্যায় নাই, না থাকলেও ভাবা, আমি তোমাদেরকে শুরুতেই বলছি যে ম্যাথ হচ্ছে কোনো কিছু ছাড়ার না, বুঝতে পারছো? কারণ ম্যাথ হচ্ছে লাইফের একটা অংশ, এবং ম্যাথের উপর ডিপেন্ড করে পুরো সভ্যতা, পৃথিবীর পুরো সভ্যতাই কিন্তু পরিবর্তন হয়ে আসছে। এই যে মানুষ এক সময় হচ্ছে জঙ্গলে বসবাস করত, সেখান থেকে আজকে যে অ্যাডভান্স টেকনোলজি, মানুষ চাঁদে যাচ্ছে, আকাশে যাচ্ছে, সবকিছু কি এই ম্যাথের উপর নির্ভর করে চলে আসে, বুঝতে পারছো? তাহলে তুমি যদি শুধু তোমার স্কুলের সিলেবাসে পড়ে থাকো বাবা, তাহলে
তাহলে তুমি হয়তো এ প্লাস পেয়ে যাবা, কিন্তু এই যে এখনকার যে তুমুল প্রতিযোগিতাপূর্ণ যুগ, এই যুগে তোমাকে অ্যাডাপ্ট করা কঠিন হয়ে পড়ে, বুঝতে পারছো? সেক্ষেত্রে যাদের সিলেবাসে অধ্যায়টা থাকবে না, তাদের হাতে যদি সুযোগ থাকে তাহলে আমি তাদেরকে বলবো যে ক্লাসটা করো। এবং শুধু আমার ক্লাস না, যে কোনো ক্লাস, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, আইসিটি ক্লাসের ক্ষেত্রে, এই যে ফান্ডামেন্টাল যে টপিকগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে কি বলবো আর কি, সাজেস্ট করবো যে তোমরা কোনো অধ্যায় বাদ দিও না। তোমার সিলেবাসে যেটা থাকবে সেগুলো তুমি আগে পড়বা, কারণ তোমার পরীক্ষাতে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। এর পাশাপাশি তুমি এগুলো অবশ্যই পড়বা যতগুলো আছে, বুঝতে পারছো? তোমার স্কুলে হয়তো নাই, কিন্তু আমাদের যে বোর্ড বই যেটা, সেই বইতে তো তোমার জন্য সাজাইছে যে এটা তোমাকে পড়তে হবে, বুঝতে পারছো? স্কুলে হয়তো পড়ানো হচ্ছে না, বিভিন্ন রিজন থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে এটা সঠিক উত্তর আমরা দেখলাম যে শীর্ষবিন্দু, এবং বাকিগুলা কেন সঠিক হইলো এটা দেখলাম যে ছেদক দ্বারা, এটা তো আমরা আগেই পড়ছি না নাকি? না, ছেদক দ্বারা দুটি সমান্তরাল রেখাকে ছেদ করে অনুরূপ কোণ তৈরি হয়, তাকে তাদের শীর্ষবিন্দু ভিন্ন কিন্তু কোণদ্বয় সমান, ঠিক আছে? আচ্ছা, কেন বাকিগুলো সঠিক না? ত্রিভুজ তো আলাদা বিষয়, বিপরীত পাশে আলাদা বিষয়, হ্যাঁ, এগুলো সবকিছু আলাদা বিষয়। সম্পর্কিত হচ্ছে অনুরূপ কোণ কাকে বলে? অনুরূপ কোণ হচ্ছে যে ছেদকের একই পাশে সমান্তরাল রেখার সমান মানের কোণকে কি বলা হয়? অনুরূপ কোণ বলা হয়। হ্যাঁ, লাস্ট প্রশ্নটা আমরা সলভ করে শেষ করে দেব। আরেকটা হচ্ছে প্রথম প্রশ্নতে যে একজন তাসিন্নাকে প্রশ্ন করছিল, তার প্রথম প্রশ্ন দেখতে হবে, আমরা যাবো একটু। আচ্ছা, দুটি সরলরেখার কোনো ছেদ বিন্দু না থাকলে তাদের কি বলে? হ্যাঁ, দুটি সরল রেখার যদি কোনো ছেদ বিন্দু না থাকে তাহলে তাকে আমরা কি বলবো? অপশন দিয়ে দিলাম, তোমরা উত্তর দাও। লাস্ট প্রশ্ন, সবার থেকে উত্তর চাই। তোমরা কয়জন আছো ক্লাসে? 37 জন। 37 জনের মধ্যে হচ্ছে আমি ছাড়া তোমরা 36 জন আছো। তো 36 জনের উত্তর চাই। বলো। আরিফিন হচ্ছে আগে বলছিল, এখন বলো। লাস্ট প্রশ্নের উত্তর সবার থেকে আমি চাই। সবার উত্তরটা দাও, সবাই হচ্ছে উত্তর দাও। ওকে, সেনগুপ্তা বলছে হচ্ছে বিয়ের কথা বলছে। ওকে, বাকিরা কে বলে দেখি? ক বলছে হচ্ছে না, এটা তো অনেক আগের রেসপন্স, এখনকার রেসপন্স দাও সবাই। এখন কি হবে? অনেক আগের রেসপন্স দেখতে পাচ্ছি। ছেদক বলছে মিজানুর রহমান। আচ্ছা, তারপরে হচ্ছে নুসরাত বলছে সমান্তরাল। ওকে, তারপরে হচ্ছে ওকে, সবার থেকে আমি সঠিক উত্তর লাস্ট, যেহেতু এটা ছিল সঠিক উত্তর চাইছিলাম। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে সমান্তরাল। নুসু বা নুসরাত বলছে, আর অনেকেই বলছে সমান্তরাল। আচ্ছা, তাহলে তোমাদের উত্তরটা সঠিক হইলো। কেন সঠিক হয়েছে দেখো, সহজ ব্যাখ্যা আছে যে যে দুটি রেখা কখনো ছেদ করে না সেগুলোকে কি বলা হয়? সমান্তরাল বলা হয়। ওটা সোজা পথে হাঁটতেছে, কোনো গেছালে যায় নাই, হ্যাঁ, এই জন্য এটাকে কি সমান্তরাল বলা হইতেছে। ওকে, আচ্ছা, বাকিগুলো কেন নাই সেটাও বলে দিছে। আচ্ছা, এখানে আমাদের যে ব্যাপারটা, যে সমান্তরাল কাকে বলে, অর্থাৎ সমান্তরালের যে সংখ্যা যেটা আছে সেই সংখ্যাটা যদি আমরা জানি, তাহলে অটোমেটিকলি আমি চোখ বন্ধ করলে সমান্তরালটা দেখতে পারবো। তখন আমি বলতে পারবো যে সমান্তরাল হচ্ছে এটা, এখানে কোনো কি থাকে না, কোনো ছেদক থাকে না, এজন্য সেটা সমান্তরাল, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন ছিল। এই যেভাবে তোমাদেরকে পড়াইলাম, হ্যাঁ, এইভাবে সমান্তরাল এখনো বলছে অনেকে। সারা ইসলাম সমান্তরাল বলছে। ওকে সারা, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে ওকে, আমি আর হচ্ছে ওকে তিশান বাবা, যাচ্ছি আমি, হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, এখন প্রথম প্রশ্নের কথা তুমি বলছিলা। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা আসছি। ওকে, প্রথম প্রশ্নটাতে যদি আসি, প্রথম প্রশ্নের কথা বলছিলা, প্রথম প্রশ্ন। ওকে, ওটা ছিল প্রথম প্রশ্ন। ওকে তাসিন, তুমি এখানে কি বুঝো নাই সেটা একটু বলো। বলো তাসিন, এখানে কোনটা তুমি বুঝো না একটু বলো। আচ্ছা, এখানে দেখো যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে কি, এই যে একটা চিত্র আছে, এখানে চিত্রতে আমরা দেখতে পাচ্ছি একটা সমান্তরাল রেখা আছে, তারপরে কি আছে, এখানে কয়েকটা কোণ আছে, কয়েকটা বিন্দু আছে, কিউ আছে, পি আছে, আর আছে, তারপরে হচ্ছে এস আছে, তারপরে হচ্ছে এল আছে। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে, হলো যে এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেই চিত্রে হচ্ছে এই যে পি এবং আর, পি কিউ, এই যে সমান্তরাল চিহ্নের কথা বলছে, পি এবং কিউ, এই যে সমান্তরাল, তারপর হচ্ছে এস এবং আর, এইটার কথা বলতেছে। এস এবং আর এর কথা বললো, এখানে একটু দেখাই তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। আচ্ছা, এস এবং আর এর কথা বলছে, এস এবং আর এটার কথা বললো, তারপরে হচ্ছে পি এবং কিউ এটার কথা বললো, এবং পি এবং আর এইটার কথা বললো। হ্যাঁ,
এবং কি বলছে দেখো, যে কোণের কথা বলছে বা অ্যাঙ্গেল যদি আমরা বলি যে পি আর এস, পি আর এস, এই কোণের কথা বলছে। কোণ পি আর এস, এই কোণের কথা বলছে, ইকুয়াল টু কত, 50 ডিগ্রি। বুঝছো? আচ্ছা, বাকিগুলো একটু মুছে দেই। শুধু এই কোণের কথা বলছে যে এইটা হচ্ছে কত, 50 ডিগ্রি হলে তারপরে কোণ এল আর এস, আর হচ্ছে এটা, এস হচ্ছে এটা, যে এই যে কোণ, এই কোণের মান কত। বুঝতে পারছো? যে এই যে অনেক কিছুর কথা বললো, বলে বলে যে এই কোণের মান হচ্ছে কত, 50 ডিগ্রি, এটার কথা বললো। যে এইটা যদি হচ্ছে 50 হয়, তাহলে আহ এল আর এস, এখানে যে একটি কোণ উৎপন্ন হয়েছে, এর মান কত। তো এর মান আমরা দেখছিলাম 75 ডিগ্রি, এর মান দেখছিলাম কি, উত্তর বলছিলাম আমরা 75 ডিগ্রি। তাহলে শুনতে পারছো তুমি? ওকে, এখন বুঝতে পারছো কিনা জানাইও, হ্যাঁ। আচ্ছা, দেখো তাহলে এটার মান হচ্ছে 75 ডিগ্রি। এখন আমরা এটা কেন 75 ডিগ্রি বললাম, দেখো যে আমরা ব্যাখ্যাটা এখানে দিয়েছি, সমান্তরাল রেখা ছেদক রেখা দ্বারা উৎপন্ন একান্তর কোণ সমান এবং ছেদকের একই পাশে অন্তস্থ কোণদ্বয়ের যোগফল 80 ডিগ্রি, 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কি, তাহলে হচ্ছে এই যে পি আর কিউ, পি আর কিউ এটার কথা বলছে, এটার কথা বলছে, হ্যাঁ। এইটা প্লাস হচ্ছে আর এল আর এস, এল আর এস এটার কথা বলছে, হ্যাঁ। এটা মিললে কত হয়েছে, 185 হয়েছে। অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা মিলে কত হয়েছে, 185 ডিগ্রি হয়েছে, হ্যাঁ। কিন্তু এই দুইটা মিললে যখন 185 হয়েছে, এর মাঝখানে কত আছে, এই যে এটা আমরা দেখছিলাম যে 50 ডিগ্রি, হ্যাঁ। তাহলে 185 থেকে এই যে, এই যে 185, 185 এই তো পুরাটা মিলে হচ্ছে 185। এখন 185 আর কি, এটার কথা বলছে 185, 185 থেকে যদি আমরা 50 বাদ দিয়ে দেই, 50 যদি বাদ দিয়ে দেই, যে 185 মাইনাস 185 না 180, 180 থেকে যখন 50 বাদ দেয় তাহলে কত থাকে, 130 থাকে, হ্যাঁ। 130 থাকে। তাহলে কি বলছে যে বিপরীত যে পাশ, বিপরীত পাশেরটা কি 75 ডিগ্রি। অর্থাৎ এই যে এইটার বিপরীত পাশ যেটা, আমরা কি জানতে চাইছিল, আমাদের জানতে চাইছিল হচ্ছে এই কোণটা, এটা জানতে চাই এল আর এস, এল আর এস এইটারটা আমাদের জানতে চাইছিল, হ্যাঁ। এটা জানা বলছিল যে এটার মান কত, তাহলে এটার মান দেখলাম আমরা 75 ডিগ্রি। বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে আমি হচ্ছে এটা এক্সপ্লেনেশনটা হচ্ছে অলরেডি তো আমাদের ক্লাসের সময় পার হয়ে গেছে তাসিন। আমরা হচ্ছে এটা তোমাদের হচ্ছে কিসে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, দেওয়ার পরে যদি না বুঝো তাহলে হচ্ছে আমাকে একটু নক দিও, আমি ওখানে তোমাদেরকে বুঝিয়ে দিবা, ঠিক আছে? তিশান সম্ভবত তোমার নাম, সরি আমি তাহসিন বলছি বারবার। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা আরেকজনের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি আমি, হ্যান্ড রেজ হচ্ছে, আচ্ছা কার আরেকজনের হ্যান্ড রেজ, আচ্ছা হ্যান্ড রেজ তাহলে আর কারো নাই। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকবো, আজকে আমরা আর আগাচ্ছি না। মূলত যদি সামারি করি, আজকে হচ্ছে যেহেতু এই অধ্যায়ে তোমাদের ক্লাস ইতিমধ্যেই হয়ে গেছে এবং আমি দেখলাম যে ওই ক্লাসে তোমরা ভালোই রেসপন্স করছো, ভালোই করানো হয়েছে, সেক্ষেত্রে এই ক্লাসের বেসিক তত্ত্বগুলা নিয়ে হচ্ছে আমরা এমসিকিউ এবং যে মূল কনসেপ্ট যেগুলা, আমাদের প্রত্যেকটা টপিকের যদি মূল কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে সিকিউ যেটা থাকে বা এসকিউ থাকে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা ইজিলি দিতে পারবো। বুঝতে পারছো? মুখস্থ করার দরকার থাকবে না। তো কিভাবে আমরা প্রত্যেকটি তথ্য ইজিলি মনে রাখতে পারি সেটাকে একটু প্র্যাকটিস করলাম। তোমাদের কাজ যেটা দিলাম, যে তোমাদের বইতে যে এমসিকিউ আছে অনুশীলনীতে, সেখান থেকে 10টা এমসিকিউ তোমরা হচ্ছে কি করবা, এইভাবে সলভ করে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিবা, হোমওয়ার্ক দিবা, একই সাথে তোমরা লিখে দিবা যে এইভাবে সলভ করলে তোমাদের বেশি সুবিধা হয়, নাকি তোমরা ট্রেডিশনাল ওয়েতে যেভাবে সলভ করছিলা সেইভাবে বেশি সুবিধা হয়, হ্যাঁ। তো এইটুকুই ছিল আজকে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। এখন আজকে আমরা এখানেই রাখি, সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো। আর তিশানের প্রশ্ন ছিল, আশা করি তুমি বুঝতে পারছো, যদি তাও বুঝতে না পারো তাহলে হচ্ছে আমাকে ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে একটু নোট দিয়ে বুঝাই দিব নে। ওকে, সেনগুপ্তা নমস্কার দিছো, ওকে, ভালো থেকো সবাই। হ্যাঁ, যাদের প্রশ্ন থাকবে
তারা যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমি চাইছিলাম লাস্ট ক্লাসের শেষের দিকে প্রায় 10 মিনিট তোমাদের কাছ থেকে ডিরেক্টলি প্রশ্ন নিতাম আর কি, বা তোমরা যেই প্রবলেমগুলো ফেস করো সেগুলো ডিরেক্টলি সলভ করা ট্রাই করতাম। যেহেতু সময় নাই, তোমাদেরকে নেক্সট ক্লাসের আগে আমি তোমাদেরকে প্রশ্ন নিয়ে নিব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে প্রশ্নের কথা চাইবো, তোমরা ওখানে প্রশ্নটা বলে দিও, তাহলে আমি আগেই তোমাদের প্রশ্নগুলো সেলফ সলভ করে নিয়ে চলে আসবো। ঠিক আছে? ওকে সেনগুপ্তা, ভালো থেকো সবাই।